এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, ওনার নাম মোহাম্মদ আউয়াল ইসলাম নীরব। উনি ওমানের মাস্কটে রয়েছেন। ওনার দেশের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের একটি গ্রামে। উনি গ্রামের নামটি বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না, ঘটনাটি শোনার পরই বুঝতে পারবেন। ঘটনাটি মূলত ওনার আপন বোনের সাথে ঘটেছিল। ঘটনাটির সূত্রপাত 2021 সালে। ওনার আপন বোনের বিয়ে হয় ওনাদের গ্রামেরই খুবই কাছাকাছি একটা জায়গায়। তো ওনার বোনের হাজবেন্ডরা কিন্তু 3 ভাই। এর মধ্যে ওনার বোনের হাজবেন্ড সবার ছোট। বড় 2 জনের বিয়ে হয়েছে। এখন সমস্যা দেখা দিল একটা, সেটা হচ্ছে যখন বিয়েটা দিয়েছে এরপর থেকেই ওই যে বড় যে 2 ভাই তাদের স্ত্রী এনারা কিন্তু একটা চক্রান্ত আটতে থাকে। তা হচ্ছে এই যে ছোট ভাই, এই ছোট ভাইয়ের বিয়ে হলো, আসলে এই ছোট ভাইয়ের বিয়েটা হোক এটা ওনারা চান নাই। আর এই না চাবার কারণটাই একটা ভয়ঙ্কর ব্যাপার কে ইঙ্গিত করে। তা হচ্ছে এই ভাইয়ের যদি বিয়ে শাদী হয় তাহলে সম্পত্তি তো ভাগাভাগি হয়ে যাবে। এই ভাইয়ের সন্তানাদি হলে সেখানে সম্পত্তি ভাগাভাগি হলে ওনাদের ভাগে কম পড়ে যাবে। এই চিন্তা থেকে ওনারা ভাবলেন কিভাবে এই লোকের সংসারটাকে নষ্ট করে দেওয়া যায়, যাতে করে সংসার করতে না পারে, পরে যাকেই বিয়ে করুক সংসার যেন না হয়। এখন যে কাজটি করতে হবে প্রথমে হচ্ছে এই যে নতুন বিয়ে করা বউ একেই বাড়ি থেকে তাড়াতে হবে। তাড়ানোর জন্য তারা যে খারাপ ব্যবহার শুরু করবে বিষয়টা এরকম না, তারা একটা ডিফারেন্ট ওয়ে বের করে ফেললেন। সেই ওয়ে অনুযায়ী তারা আগাতে থাকলেন। শুরুর দিকে অবশ্য এই নীরব ভাইয়ের বোন কিছুই বুঝতে পারেননি। অল্প কিছুদিন যাবার পর উনি রাতের বেলা ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকতেন। উনি দেখতে পারতেন যে সাপ এসে তাকে জড়িয়ে ধরছে, ভয়ঙ্কর সাপ তার গলা পেঁচিয়ে ধরছে। অজগর সাপ যেভাবে মানুষের শরীর পেঁচিয়ে ধরে হাড় গোড় গুঁড়ো করে ফেলে, মনে হচ্ছে ওইভাবে ভয়ঙ্কর একটা সাপ ওনাকে পেঁচিয়ে ধরে হাড় গোড় গুঁড়ো করে ফেলছে। উনি নড়াচড়া করতে পারছেন না, নিঃশ্বাস নিতে পারছেন না। একটা সময় যখন ওনার ঘুম ভেঙে যেত উনি দেখতে পেতেন এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু সেটা একবার দুবার হলে ঠিক ছিল, ক্রমাগত এটা হচ্ছিল। নতুন বউ উনি যে এই বাড়ির কাউকে বলবেন, পরে দেখা গেল এরা বলবে যে এই বউয়ের মানসিক সমস্যা আছে, এই কথা বলে নতুন আর একটা ঝামেলা তৈরি হতে পারে। উনি কিন্তু বিষয়গুলো এড়িয়ে যাচ্ছিলেন। এদিকে উনি ফিল করতেন ওনার সারাদিন কোনো অসুবিধা হয় না, সারাদিন উনি সুস্থ থাকেন, দিব্যি স্বাভাবিক থাকেন। সন্ধ্যা হয়ে গেলেই ওনার শরীরের মধ্যে অস্বস্তি ভর করতে থাকে। মনে হচ্ছে শরীর ভারী হয়ে যাচ্ছে, মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে। আর ওনার স্বামীকে দেখার সাথে সাথে ওনার মেজাজ একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। স্বামীকে একদমই সহ্য করতে পারছেন না। এদিকে ওনার স্ত্রীর এই আচরণগুলো যখন ওনার স্বামী দেখছিলেন, উনিও চিন্তা করেন কি ব্যাপার, এর হঠাৎ এমন হলো কেন, এমন তো হওয়ার কথা ছিল না, উনি তো এমন কোনো আচরণ করেননি যার কারণে ওনার স্ত্রী ওনার সাথে এরকম খারাপ আচরণ করবেন। এদিকে ওনার মাথায় তো চিন্তা ঢুকে গেল ঘটনাটা কি। এক রাতের ঘটনা, এই নীরব ভাইয়ের বোন উনি ঘুমিয়ে আছে, পাশেই তো ওনার হাজবেন্ড শুয়ে আছে। তখন রাত আনুমানিক 1টা কি 1:30 বাজে, মানে সবাই ঘুমে। উনি হঠাৎ করে খেয়াল করেন, বিশেষ করে তখন ঘুম ভেঙে গিয়েছিল কোন একটা অজানা কারণে। হঠাৎ করে শরীর ভারী হয়ে গিয়েছিল, তো এই কারণে ওনার ঘুমটা ভেঙে গিয়েছিল। তো উনি খেয়াল করেন ওনার ঘরের এক কোণে, ঘরে ডিম লাইট জ্বালানো ছিল, তো ওই ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে ঘরের একটা কোণে মনে হচ্ছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটার হাত পা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে মাথার দিকটা বোঝা যাচ্ছে যে এটা একটা মাথা। আর চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, চোখ দুটো লাল টকটকে জল জল করছিল। মনে হচ্ছে চোখের জায়গায় লাইট আছে, লাল লাইট, এই লাল লাইট জ্বলছে। তো উনি এটা দেখার পর পরই চিৎকার দিয়ে উঠেছেন, লাফ দিয়ে বিছানার উপর উঠে বসেছেন। উনি তো জেগে থেকে এটা দেখেছেন। তো উনি দেখলেন যে ওই চিৎকার দেওয়ার পরও ওই অভাবটা ওরকমই দাঁড়িয়ে আছে, কিছুটা নড়াচড়া করছে এটাও বোঝা যাচ্ছে। তখন উনি ওনার হাজবেন্ডকে ডাক দিলেন, ওনার হাজবেন্ড উঠলেন। তখন উনি দেখা যায় দেখো তো ওইখানে কে দাঁড়ানো। ওনার হাজবেন্ড বলে কই, আমি তো কাউকে দেখি না। তখন বলতে ওই যে দেখো দাঁড়ায় আছে একটা কালো ছায়ের মতো চোখ জ্বলছে। ওনার হাজবেন্ড দেখতে পান না। এরপর ওনার হাজবেন্ড উঠে যখন লাইট জ্বালালেন তখনও এটা দেখা গেল না, ওখানে কিছুই নাই। তখন ওনার হাজবেন্ড বললেন তোমার মনের ভুল হচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো।
ওই রাতের মতো কিন্তু এ পর্যন্তই ছিল, কিন্তু উনি মাঝে মাঝেই রাতের বেলা এই অবয়বটাকে দেখতে পেলেন। এবার আর স্বপ্ন না, বাস্তবিক। উনি তখন বুঝতে পারলেন যে এখানে এমন কিছু হচ্ছে যা আসলে খুবই অস্বাভাবিক। হঠাৎ করে তো এইরকম কোনো জিনিস দেখার তো কথা না। উনি ওনার হাজবেন্ডের সাথে বিষয়গুলো যখন শেয়ার করলেন, ওনার হাজবেন্ড কিন্তু একবারের জন্য বলেন নাই যে আরে ধুর তোমার মানসিক সমস্যা এটা সেটা, এরকম কিছুই বলেন নাই। ওনার হাজবেন্ডও কিছু একটা টের পেয়েছিলেন, কারণ উনি তো ওনার পরিবারের সদস্যদেরকে চিনতেন যে কে কেমন হতে পারে। উনি একটা বুদ্ধি করেন, তখন উনি করেন কি, ওনার স্ত্রীকে নিয়ে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যান, অর্থাৎ এই যে নীরব ভাইদের বাড়িতে চলে যান। যাওয়ার পর ওনার শ্বশুর শাশুড়িকে সব কথা খুলে বলে যে এই ঘটনা হচ্ছে, আমি তো আমার বাসায় থেকে কিছু কাজ করতে গেলে তোরা বুঝে যাবে, আপনারা কিছু একটা করেন। তখন এই নীরব ভাইয়ের বাবা উনি খোঁজ নিতে নিতে একজন ভালো হুজুরকে পেয়ে যান। সেই হুজুরের কাছে ওনারা যান। তো সেই হুজুরের নামটি বলতে পারেননি। ওনাদের বাড়ি থেকে যে খুব বেশি দূরে তা না, 3-4 গ্রাম পরেই আর কি সেই হুজুরের বাড়ি। ওনারা যখন ওখানে গিয়েছেন, দেখা গেল যে ওখানে অনেক মানুষ, বিশাল সিরিয়াল লেগে আছে। আস্তে আস্তে ওনাদের সিরিয়াল আসলো। তো হুজুরের কাছে যাবার পর সব বিষয় যখন খুলে বললেন, তখন ওই হুজুর রুকিয়া শুরু করলেন। রুকিয়া করার অল্প সময়ের মধ্যেই এই নীরব ভাইয়ের বোনের উপরে জিন হাজির হয়ে যায়। হাজির হয়েই তো ওই হুজুরকে গালিগালাজ করতে থাকেন। তখন হুজুর বলেন যে তোকে কে পাঠিয়েছে, বল কেন আসছিস, এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস, ওই মেয়ে কি কোনো ভুল করেছে, অন্যায় করেছে? তখন ওই জিন বলে না, ওই মেয়ে কোনো ভুল করে নাই, অন্যায় করে নাই, আমি নিজের ইচ্ছা আসি নাই, আমাকে আমার ওস্তাদ এখানে আসতে বলেছে, আমাকে চালান দেওয়া হয়েছে। মূলত ওইখানে এমন একটা ব্যাপার আছে যার কারণে আমাকে এখানে চালান দেওয়া হয়েছে, কিন্তু কি ব্যাপার এটা আমি বলবো না। তখন এই কথা শোনার পর হুজুর তো যান ভীষণ রেগে, উনি ওনার পদ্ধতি অনুযায়ী এমন কিছু রুকিয়া করতে থাকেন যাতে করে ওই জিনের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। উনি বলতে থাকেন যে কি কারণে আসছিস খুলে বল, আর কে পাঠাইছে এটাও তোকে বলতে হবে। তখন ওই জিন বলে হ্যাঁ, কি কারণে আসে এটা আমি বলবো, কিন্তু কে পাঠাইছে এটা আমি বলবো না। মানে ঠিক কোন লোকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখান থেকে পাঠানো হয়েছে। হুজুরও নাসর বান্দা, উনি এটা শুনবেনই। এরপর একটা সময় বলতে থাকে যে এই যে যেই মেয়েটা, এই মেয়ের যে ভাসুর, তার এই ভাসুরের যে ওয়াইফ, তারপর তার যে যা, সবাই মিলে এই কাজটি করেছে। মূলত এই মেয়েকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলতে হবে। এরপর স্ত্রীর শোকে হয়তোবা এই লোকটা পাগল হয়ে যাবে, বা পরে যদি আর একটা বিয়েও করে একই রকম কাজ করবে, সে একটা সময় উন্মাদ হয়ে যাবে। তাহলে তো এর সহায় সম্পত্তি, মানে পাগলের তো আর কোনো সহায় সম্পত্তির ভাগাভাগি হবে না, তখন এরাই ভাগযোগ করে নিয়ে নিবে। এইটাই হচ্ছে তাদের ইচ্ছা, আর সেই ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। তখন ওই হুজুর বলে যে তুই কি কি কাজ করছিস সেটা এখন আর তোকে জিজ্ঞেস করবো না, ওটা আমি বের করে নিব। এখন তুই শুধু বল তুই এখান থেকে যাবি কিনা, এই মেয়েকে ছেড়ে যাবি কিনা। তখন ওই জিনটা বলে আমার যাবার কোনো উপায় নাই, আমি এই কাজ করার জন্যই আসছি, আমার ফেরত যাওয়ার কোনো সুযোগই নেই। তখন ওই হুজুর বলেন ঠিক আছে, তোকে ফেরত যেতে হবে না, তোর যা কাজ করার দরকার আমি করতেছি। এই বলে ওই জিনটাকে উনি কাচের বোতলে বন্দি করে ফেলেন। এটা কিন্তু সমাধান হলো না। হুজুর বলেন যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে জিনটাকে বন্দি করেছি, সমাধান হয়ে গেছে। না, সমাধান হয় নাই। এই মেয়ের শরীরে এমন কিছু জাদুটোনা করা হয়েছে যার কারণে এই মেয়ের অনেক ক্ষতি হয়েছে। এখন সেই কাজগুলো সমাধান করতে হবে। প্রথমত, বাড়ির বিভিন্ন জায়গায় নাকি তাবিজ পুঁতে রাখা হয়েছিল। হুজুর বলেন যে ওই বাড়িতে 3টা তাবিজ পুঁতে রাখা হয়েছে। একটা তাবিজ চুলার পাশে গেড়ে রাখা হয়েছে। চুলায় যখন আগুন জ্বালানো হয় তখন ওই তাবিজটাও উত্তপ্ত হয়, আর তখন এই মেয়ের শরীরটা জ্বালা পোড়া অনুভূত হয় শরীরে। সে খুব অস্বস্তি বোধ করতে থাকে, তার স্বামীকে সে সহ্য করতে পারে না। তারপর সে যেখানে ঘুমায় সেই খাটের নিচেও তাবিজ গাড়া আছে, আর ওই উঠানে তাবিজ গাড়া আছে। এই 3টা তাবিজ আছে। হুজুর তখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে উনি ওই যারা আসছিলেন আর কি, এই নীরব ভাইয়ের বোন, তার হাজবেন্ড, তারপর নীরব ভাইয়ের মা বাবা, ওনাদের সবার সামনে ওনার 2 হাতকে উঁচু করে ধরেন, বলেন যে দেখেন তো আমার হাতে কিছু আছে কিনা। ওরা বলেন না, কিছু নাই তো। তখন সবার সামনে উনি হাত মুষ্টিবদ্ধ করেন, এরপর চোখ বন্ধ করে কিছু একটা পড়তে থাকেন। এরপরে যখন উনি ওনার 2 হাত খুলেছেন, এক হাতে একটা তাবিজ আর এক হাতে 2টা তাবিজ চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে এই তাবিজের গায়ে মাটি লাগানো আছে, মানে সদ্য মাটির ভিতর থেকে এটা তুলে আনা হয়েছে, ওনার হাতেও মাটি।
তখন উনি একটা বিশেষ পদ্ধতিতে রুকিয়া করে ওই তাবিজ 3টা ধ্বংস করে দেন। এরপর উনি বলে দেন যে এখন এই মেয়ের উপর জাদুর কোনো প্রভাব নাই আল্লাহর রহমতে, তবে তার শারীরিক বেশ কিছু অসুবিধা তৈরি হয়েছে, এটা এখন ডাক্তারি চিকিৎসায় ওষুধ টষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে। তবে ভবিষ্যতের জন্য সাবধান থাকতে হবে, কারণ এরা এই কাজ করে যে থেমে যাবে তা কিন্তু না, এরা কিন্তু এটা করতেই থাকবে। সুতরাং সামনে খুব সাবধানে থাকতে হবে। এরপর থেকে আল্লাহর রহমতে ওনারা অনেক সচেতন হয়ে যান এই বিষয়গুলোতে, যাতে করে নতুন করে কোনো কিছু হলেই টের পেয়ে যান। তো এখন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ভৌতিক যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি ঘটে বগুড়া জেলা কাহালু থানা দুর্গাপুর ইউনিয়নের একটি ছেলের সাথে। ওই ছেলেটির নাম হাসান। হাসান এবং মুমিন দুইজন ফটোগ্রাফার, তাদের স্টুডিও আছে। ওদের সারাদিন ভিডিও এবং ফটো শ্যুট করার জন্য ওদের সারাদিন চলে যায় এবং ওরা রাত 2টা থেকে 1টা পর্যন্ত স্টুডিওতে কাজ করে। দুজন একসাথে কাজ করে। হাসান কাজ করে বাহিরে এবং মুমিন কাজ করে স্টুডিওতে। হাসান সারাদিন কাজ করে আসার পর মুমিন এবং হাসান দুইজন একসাথেই মিলেমিশে কাজ করে স্টুডিওর ভেতরে। তো একদিন হাসান বলে ঠিক 12টার দিকে, মুমিন ভাই আমি বাসায় চলে যাব, আমি শরীর ভালো লাগতেছে না, চলে যাই। সারাদিন কাজ করার ক্ষেত্রে শরীরের ঘাম ঘেমে গেছে এবং শরীরটা কেমন জানি নার্ভাস হয়ে গেছে। তখন মুমিন বলল ঠিক আছে তুমি চলে যাও, আমি আমার কাজ শেষ করে আমি তারপর যাব। তখন হাসান চলে যায় বাসায় এবং কাজ করতে করতে 2:30 বেজে যায়। তখন মুমিনের হঠাৎ করে ফোন বেজে ওঠে। দেখে ফোনের ডিসপ্লেতে নাম উঠছে হাসানের মা। তখন মুমিন ফোনটা রিসিভ করে এবং বলে আন্টি বলেন কি হয়েছে এত রাতে। তখন মুমিনের মা বলে হাসানের মা বলে হাসান কেমন জানি করতেছে, নিস্তব্ধ মেরে আছে, শরীর কাঁপতিছে, চোখ বড় বড় করে আছে, কিছুই কথা বলতেছে না, আমার খুব ভয় লাগতেছে, তুমি পারলে একটু তাড়াতাড়ি আসো। তখন চলে যায় মুমিন। সঙ্গে সঙ্গে বাসায় যাওয়ার পর যেই জিনিসটা দেখে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না মুমিন। মুমিন দেখে হাসানের চোখ বড় বড় এবং হাসানের 2 হাত গলায় চাপ দিয়ে ধরে আছে। মনে হচ্ছে নিজের গলায় নিজেই চাপ দিয়ে ধরে মারার চেষ্টা করতেছে। চোখ ভয়ানকভাবে একদিকে দৃষ্টি আকর্ষণ করে চেয়ে আছে। এরকম দেখে তখন মুমিন আর দেরি না করে হাসানকে নিয়ে হসপিটালে যায় এবং যাওয়ার পরে যখন ডাক্তার চিকিৎসা শুরু করার মাঝেই হঠাৎ করে অলৌকিকভাবে হাসান আগেকার মতো স্বাভাবিক হয়ে যায়। মুমিন দেখে অবাক হয়ে যায় এবং হাসান পুরোপুরিভাবে সুস্থ। তখন ডক্টর কি চিকিৎসা করবে বুঝতে পারে না, বলে সব তো ঠিকই আছে, আপনি হাসানকে নিয়ে বাসায় যেতে পারবেন। ওই রাতে হাসানকে নিয়ে চলে আসা হয় বাসাতে এবং দীর্ঘ 2 থেকে 3 দিন কোনো শরীর খারাপ কোনো ঘটনা ঘটেনি। ঠিক আগেকার মতো স্বাভাবিক হয়েছে হাসান যখন স্বাভাবিক হয়েছে তখন ওই পর্যায়ে আবার আগেকার মতো কাজ শুরু করেছে হাসান এবং মুমিন। কিন্তু এখনো মাঝে মাঝে হাসান ভয় করে এবং মুমিন হাসানকে নিয়ে এই জন্য ভয়ে থাকে। আবার হাসানের কি জানি হয়, যেহেতু হাসান অনেক দূরে দূরে চলে যায় ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য। এরকম অবস্থায় চলে যায় তার জীবন। হঠাৎ করে 3 দিন পর হাসানের রাতে আবার ওইরকম সমস্যা হয়। ওইরকম সমস্যা যখন শুরু হয়েছে, ঠিক হাসান গলায় চাপ দিয়ে ধরে, চোখ বড় বড় করে থাকে, অলৌকিকভাবে আগেকার মতো সমস্যা হতে শুরু করেছে। হওয়ার পরে
একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর ওই হুজুরটা হাসানকে দেখে একটু তাবিজ এবং পানি পড়া দেয়। তাবিজ এবং পানি পড়া ব্যবহার করার ক্ষেত্রে হাসান আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। দীর্ঘ 7 দিন 15 দিন পর হাসান অটোমেটিক আগেকার মতো পজিশন চলে আসে, শরীর ভালো, সব কিছুই ঠিক, কোনো সমস্যা নেই। দীর্ঘ কাজ করতেছে, রাত 1টা 2টা পর্যন্ত কাজ করে একাই বাসায় যাচ্ছে, আর কোনো ভয়ের কোনো চাপ নেই। হাসান সুস্থ। কি ভাবতেছেন ঘটনা এখানেই শেষ? ঘটনা তো শুরু। এরই পরে একদিন একটা বিয়ের কন্ট্যাক্ট নেয় মুমিন, এবং মুমিন হাসানকে বলে আজকে থেকে 3 দিন আমাদের বিয়ের প্রোগ্রাম মারতে হবে, এটা বড় একটা প্রোগ্রাম। এই জন্য মুমিন এবং হাসান দুইজন একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মুমিন আর হাসান চলে যায় বিয়ের বাড়িতে। বিয়ের বাড়িতে যাওয়ার পরে হলুদ মাখানো হয়, গান হয়, নাচ হয়, এবং এরই মাঝে সমস্ত মানুষ গল্প করতেছে, সাইটে আত্মীয় স্বজন সবাই আসে একেকার। তখন মুমিন ফটোশ্যুট করে এবং হাসান ভিডিও শ্যুট করে। এরকম করতে করতে এক সময় মুমিন লক্ষ্য করে দেখে ওখানে একটা হুজুর, মানে বয়স্ক একটা লোক দেখা যায়। হুজুরের মতো দাড়ি অনেক বড় বড়, সাদা পাঞ্জাবি পরে থাকে। মনে হয় অচেনা একটা আকর্ষণ ওই হুজুরের মাঝে আছে। তখন মুমিন লক্ষ্য করে দেখে ওই হুজুরটা এমনভাবে দৃষ্টি আকর্ষণ করে দেখতেছে, শুধু হাসানের দিকে চেয়ে আছে, শুধু হাসানকে দেখে। তখন মুমিন কিছু বলে না। মুমিন মুমিনের মতো কাজ করে এবং হাসান হাসানের মতো কাজ করে। কাজ করতে করতে এক পর্যায়ে যে মুমিন লক্ষ্য করে ওই হুজুর যখনই আসে তখনই শুধুমাত্র হাসানকেই দেখে। মনে হয় মুমিন কিছু বলবে ওই মানুষকে, কিন্তু মুমিন বলার সাহস পায় না। অজানা একটা জায়গায় গেছে, অচেনা একটা মানুষ, তারকে কি বলবে বুঝতে পারে না। এরকম করে 3 দিনে কাজ শেষ, চলে আসবে। আসার আগে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এরই মাঝে ওই বয়স্ক লোকটা আসছে। আসার পরে ওই দুইজন মুমিন এবং হাসান, মুমিন তখন সিদ্ধান্ত নেয় ওই বয়স্ক মানুষের সাথে আজকে কথা বলে তারপর বাসায় চলে যাব। কথা বলার আগেই ওই বয়স্ক লোকটা এই দুইজনকে ডাক দেয়, কিন্তু মুমিন কিন্তু আগে থেকে ওই বয়স্ক মানুষের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন মুমিন এবং হাসান চলে যায় ওই বয়স্ক মানুষের কাছে। যাওয়ার পর বলে, সালাম দেয়, দেওয়ার পর বলে, হ্যাঁ বলুন। তখন ওই বয়স্ক মানুষটা বলে, হাসানের দিক চেয়ে থেকে মুমিনকে বলে, দেখো এই ছেলেটার মাঝে একটা ভয়ানক কালো ছায়া আছে, একটু সাবধানে থাকবা। একটা ছায়া ঘিরে আছে এই ছেলেটার মাঝে। এইসব কিছু শোনার পর মুমিন পাত্তা দেয় না, হাসানও কথার পাত্তা দেয় না, কেননা মুমিন এখন সুস্থ। এই যে 2 দিন ঘটনা ঘটেছিল, এই ঘটনার কথা মনেই নেই ওদের। তখন ওরা ওখান থেকে গাড়িতে চড়ে চলে আসে দোকানে। আসার পর ঠিক 12টা 1টা পর্যন্ত কাজ করে আবার দুজন চলে যায়। যাওয়ার পরে একদিন সকালে মুমিন হাসানকে দেখে তাদের বাসায় গেছে। যাওয়ার পরে দেখে মুমিন অন্যরকম একটা ভাব করতেছে। তখন তার হাসানের মা বলে, মুমিন দেখো তো হাসান এরকম করে কেন আবার? তখন যে দেখে হাসান গলা চাপ দিয়ে ধরে আছে এবং নিজের গলাতে মনে হয় নিজেই চাপ দিয়ে মেরে ফেলে দিবে, এরকম অবস্থা। শরীর প্রচুর ব্যথা এবং হাসান উঠতে পারতেছে না, বসতে পারে না, চোখ দুইটা লাল। এরই মাঝে এইবার ভিন্ন একটা দেখা গেছে। তখন মুমিন লক্ষ্য করে দেখে হাসানের শরীরে দাগ, নখ দিয়ে হাসড়ানোর মতো দাগ, মনে হয় বিড়াল কুকুর যেমন হাসর মারে এরকম তার শরীরে দাগ হয়ে আছে, নখের দাগ। মুমিন টেনশনে পড়ে। হাসানের তখন বলে, তুমি রেস্ট নাও। তখন মুমিন চলে আসে। আসার পরে পরের দিন আবার একই কাহিনী। হাসান উঠতে পারে না বিছানা থেকে, পুরোটা শরীর ব্যথা এবং সব সময় গলায় চাপ দিয়ে ধরে থাকে, কিছু খাইতে পারে না, আস্তে আস্তে শুকিয়ে যায়। তখন মুমিন এবং হাসানের মা চিন্তা ভাবনা করে মুমিনকে একটা হুজুরের কাছে নিয়ে যাব। পাশের মহল্লায় একটা হুজুর আছে, ওই হুজুরের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে ওই হুজুর বলে,
দোয়া দরুদ পড়ে এবং কিছু চিকিৎসা করে। ওই চিকিৎসা ক্ষেত্রে হুজুর বলে, দেখুন এরই উপর একটা কালো ছায়া আছে এবং জিনের একটা ভর আছে। জিনের ভর কালো ছায়া একই কথা, এটা আমার দ্বারাতে সম্ভব না, আমি কিছু করতে পারবো না, একে একটা কবিরাজের কাছে নিয়ে যান। তখন ওরা ওখান থেকে চলে আসে এবং খোঁজ লাগাই একটা ভালো কবিরাজ। খুঁজতে খুঁজতে দীর্ঘ 2 দিন পর একটা কবিরাজের সন্ধান পাই। তখন ওই কবিরাজের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং চলে যায় কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ হাসানকে দেখে বলে, দেখুন আপনি এখানে বসুন। তখন মুমিন লক্ষ্য করে দেখে ওই কবিরাজের মাঝে কিছু একটা অলৌকিক কিছু একটা আছে। দেখে মনে হয় মানে অন্যরকম একটা অনুভূতি হয়। মুমিনের মনে সাহস জাগে, মনে হয় এখানে কাজ হবে, হাসান আস্তে আস্তে মনে হয় সুস্থ হয়ে যাবে। এরকম হওয়ার পরে ওই কবিরাজটা ঘর থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে মুমিনদেরকে বলে, আপনারা চলে যান, আমি ঠিক 2 দিন পর আমি আপনাদের বাসায় যাব, যাওয়ার পরে এটা চিকিৎসা আমি করব। তখন মুমিন যখন সব কিছু খুলে বলতে শুরু করছে, তখন ওই কবিরাজ বলে, কিছুই বলতে হবে না, আমি সব কিছু জানি, তোমরা চলে যাও, আমি 2 দিন পর যাব। তখন ওখান থেকে ওরা চলে আসে এবং আসার আগে মুমিন ওই কবিরাজকে বলে, দেখুন আমরা তো এখান থেকে চলে যাব, কিন্তু এতে এই সমস্যা হয়, ওই 2 দিনে যদি আরো ভয়ানক কিছু হয়। তখন কবিরাজ বলে, এই 2 দিনে কিছুই হবে না, একে আমি দেখে রাখবো, তোমরা চলে যাও, তোমাদের কোনো টেনশন করতে হবে না। তখন ওরা মনে সাহস নিয়ে চলে আসে বাসায় এবং ওই 2 দিনে আর কোনো কিছু হয় না। 2 দিনের মাথায় ওই কবিরাজটা চলে আসে মুমিনদের বাসায় এবং মুমিনকে বাড়ির উঠানে নিয়ে আসে। কাছি বোঝেন, কাছি ধান কাটে, এরকম কাছি দিয়ে একটা গোল একটা বৃত্ত দাগার পর ওরই মাঝে হাসানকে বসিয়ে রাখে এবং মুমিনের ফ্রেন্ড, বন্ধু, সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওই বাসায় সবাই গোল হয়ে বসে আছে। তখন ওই কবিরাজ কিছু দোয়া দরুদ পড়তে শুরু করে। দোয়া দরুদ পড়তে যখন ফু দেয়, তখন মুমিনের পুরোটা শরীর মনে হয় ঘেমে যাচ্ছে, হাসানের পুরোটা শরীর মনে হয় ঘেমে যাচ্ছে। মুমিনদের সবাইকে কথা বলার জন্য নিষেধ করার পরে ওখান থেকে অল্প একটু পর কবিরাজটা হাসানের হাতের একটা আঙ্গুল চাপ দিয়ে ধরিয়ে রাখছে, রেখে বলতিছে, কবিরাজটা বলে, দোয়া দরুদ পড়তে হাতে যে চাপ দিয়ে ধরে আছে, ক্ষণিকের মাঝে হাসানের শরীরে একটি ঝাঁকি দিয়ে ওঠার পর হাসানের অন্যরকম একটা কণ্ঠ চলে আসছে, বলতেছে, আমার শরীর জ্বলে যাচ্ছে, কেন আমাকে এখানে ডেকেছিস? তখন হুজুরটা বলে, এই শয়তান, তুই কে? তুই এখানে কেন আছিস? এই ছেলেকে কেন বিরক্ত করতেছিস? তখন হাসানের মাঝে থাকা ওই জিনটা বলে, আমি একটি রাতে এক জায়গায় যাচ্ছি, যাওয়ার সময় ইনি আমার পথে এসে পড়েছে এবং পথে আসার ক্ষেত্রে আমার ডিস্টার্ব হয়েছে, এই জন্য আমি এরই ঘাড়ে চাপিয়ে বসছি। তখন হুজুর বলে, আমি তো এই ছেলে তো তোর কোনো ক্ষতি করেনি, তুই কোথায় যাচ্ছিস না যাচ্ছিস যা, কোনো সমস্যা নেই, কিন্তু একে কেন তুই ডিস্টার্ব করতেছিস? ইনি তো তোকে দেখতে পাইনি। তখন হাসানের মাঝে থাকা ওই জিনটা বলে, আমাকে একটা হুজুর ডেকেছে, আমি ওরই কাছে যাচ্ছি, তারই মাঝে ওকে পেয়েছি, এই জন্য ওরই ঘাড়ে আমি বসেছি। ওই হুজুরটা কি করে? বলতেছে, হুজুরটা কালো জাদু করে এবং খারাপ কাজ করে, টাকার লোভে উনি সব কিছু করতে পারে, এই জন্য আমি এরই ঘাড়ে চাপে বসে আমি ওখানে আর যাইনি। হুজুরের সাথে তর্ক বিতর্ক হয়, এক ধরনের যুদ্ধের পথায় চলে যায়। যেতে যেতে ওই জিনটাকে বলে, তুই এখানে আছিস ভালো কথা, এখন তুই এখান থেকে চলে যা,
তুই আশেপাশে সৈনিক দেখ কত, ওই সৈনিককে দিয়ে তোকে কিন্তু শেষ করে দেব। তোর যদি জীবনের মায়া থাকে তাহলে তুই এখান থেকে চলে যাবি, আর না হলে তুই ঠিক আর 20 থেকে 30 মিনিটের মধ্যে তুই এখান থেকে মারা যাবি। এ কথা শোনার পরে ওই জিনটা বলে, আমি একা, তোর অনেক সৈনিক আছে, এই জন্য তুই মারার চেষ্টা করতেছিস। তখন হুজুর বলে, এই নিষ্পাপ ছেলে তোর কোনো ক্ষতি করেনি, ক্ষতি না করা ক্ষেত্রেও তুই একে ঘাড়ের ওপর বসছিস, ওকে রাতে কষ্ট দিচ্ছিস, চাপ দিস, শরীরে ব্যথা দিস, শরীরে যন্ত্রণা দিস, শরীরে আঘাত করিস, এবং গলা কেন চাপ দিয়ে ধরিস? তখন বলতিছে, গলা এই জন্য চাপ দিয়ে ধরি যেন উনি আর কথা না বলতে পারে, এবং ওকে মারধর করি। বলে, একটা মানুষকে তুই মারধর করতেছিস অন্যায়ভাবে, এটা তো খারাপ কাজ। তোরা হচ্ছিস শয়তান, শয়তান কখনো ভালো হতে পারে না। জিনের মধ্যে ভালো আছে, খারাপ আছে, তোদের মধ্যে ভালো বেশি, ভালো আছে, খারাপও আছে, কিন্তু তুই খারাপ, খারাপ না হলে তুই এরকম করতিস না। এ কথা বলার পরে ওই জিনটা এক সময় এক পর্যায়ে বলে, ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন হুজুর বলতেছে, তুই কেন যাবি? কিছুক্ষণ আগে বলে যাব না, এখন কেন যাবি? বলতেছে, আমি কষ্ট আর সহ্য করতে পারতেছি না। কেননা এরই মাঝে ওই কবিরাজটা দোয়া দরুদ পরে ওই জিনের শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল, এবং ওই কবিরাজের সৈনিক যে জিন ছিল, ওই জিনগুলো এই জিনকে মারতে যখন শুরু করছে তখন তিনি চিৎকার করতে করতে বলতেছে, আমি চলে যাব, আমি চলে যাব। তখন হুজুর বল, তুই চলে যাব, তার প্রমাণ কি? তুই কেন যাবি? প্রমাণ কি সেটা বল। তখন ওই জিনটা বলে, ঠিক আছে আমি এখন চলে যাব। এই বাড়ির সামনে একটা কড়ি গাছ আর কি বলে, কড়ির গাছ আছে, ওই গাছের মোটা একটা ডাল ভেঙে দিয়ে আমি এখান থেকে চলে যাব। মুমিন সহ, মুমিনের ফ্রেন্ড সহ এবং মহল্লার সমস্ত মানুষগুলো সমস্ত কথা কিন্তু শুনতেছে। হাসানের মুখ থেকে কথা আসতেছে, এই কথা কিন্তু হাসানের না, এটা হচ্ছে জিনের। আর ওই কবিরাজটা বলে, ঠিক আছে তুই যদি পরে আসিস তাহলে কি হবে? বলছে, আমি যদি পরে আসি তাহলে আপনি আমার যে শাস্তি দেওয়া সেটাই দিয়ে দেবেন। বলতেছে, বলার পরে ঠিক তখন হাতের আঙুলটা ওই কবিরাজটা ছেড়ে দেয়। দেওয়ার পরে ঠিক 1 মিনিটের মাঝে সবাই শুনতে পারে বিশাল মোটা একটা কড়ি গাছের ডাল ধাম করে ভেঙে পড়ে যায়, মটস করে শব্দ হয়, ধাম করে পড়ে মাটিতে। পড়ার পরে হাসানের শরীরটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে যায়। হালকা পানি দেয়, একটু জ্ঞান ফিরে, শরীর একটু ভার ভার ছিল, এখন একটু হালকা নর্মাল লাগতেছে হাসানকে। তখন হাসানকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং কিছু খাওয়ানো হয়। কিন্তু মহল্লার লোক এবং আত্মীয় স্বজন, মুমিন সহ, ওই গাছের ডালটা যে এমনভাবে ভেঙে গিয়েছে আর পড়েছে এত মোটা, সবাই অবাক। কিন্তু এরই পরে আস্তে আস্তে হাসান সুস্থ হয়ে গেছে, আর এখন পর্যন্ত হাসানের কোনো সমস্যা হয়নি। হাসান এখন সুস্থ আছে, কিন্তু এখনো ওই এলাকার মানুষের কানে বাজে এই মট করে শব্দ, গাছের ডাল ভাঙা, ঠাস করে পড়া, এটা এখনো মনে হয় সবার কানে কানে বাজে। কেননা নিজের চোখে এরকম ঘটনা দেখেছে, এই জন্য কথাটা বারবার মনে পড়ে। মুমিন বলে, এখনো আমার স্বপ্নে মনে হয়, ঘুম আসলে মনে হয় আমি শুনতে পাচ্ছি ডাল ভেঙে পড়তেছে। সবাই ভালো আছে, সুস্থ আছে। সবাই মুমিন এবং হাসানের জন্য দোয়া করবেন, এবং আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি। এই ঘটনাটি পাঠিয়েছেন মুমিন, এবং মুমিনের ফোন নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার এবং ঠিকানা ডিটেলস বলেছেন। আপনাদের যে ঠিকানা বলেছি এটা বাস্তব সত্য, একদম সত্য ঠিকানা, এবং যেহেতু এই সত্য ঘটনা, এই জন্য সত্য ঠিকানা আপনাদের বলেছি, বলার জন্য পারমিশন দিয়েছে, বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। এরকম বিপদ থেকে আপনাদের যেন সবাই সব সময় আল্লাহ হিদায়াত করে রাখেন। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।